রুমিন ফারহানা, আপনার কাছে আসতে চাই। যেমনটা শাহেদ আলম এইমাত্র বলছিলেন যে আপনার কাঙ্ক্ষিত যে আসন সেখানে এখন পর্যন্ত ফলাফল জানা যায়নি কে পাচ্ছেন বিএনপির টিকিট। এই যে অনেকগুলো আসন এখন পর্যন্ত ছেড়ে রাখা হলো, সেখানে আসলে কাদের সাথে সম্ভাব্য জোট হতে পারে বা সে আলোচনা কতদূর এগোলো সেটা একটা। এর পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাস্তায় আগুন জ্বালিয়ে টায়ার জ্বালিয়েও অনেক ক্ষেত্রে যারা মনোনয়ন পাননি তাদের সমর্থকরা প্রতিবাদ করেছেন। সেই দিকটা আসলে বিএনপি সামাল দিয়ে উঠতে পারবে কিনা? দেখুন, জোটের সঙ্গে তো আলোচনা হচ্ছে। জোট বলতে যারা 15 বছর বিএনপির সঙ্গে নানান সুখে দুঃখে বিপদে আপদে মামলা হামলায় বিএনপির সঙ্গে ছিল, তাদের সঙ্গে আসন ভাগাভাগির একটা ব্যাপার আছে। নতুন করে আবার অন্য কোনো দলের সঙ্গেও জোট হতে পারে, এই আলোচনাও আছে, শোনা যাচ্ছে। সো যেই 63টা আসনে এখনও মনোনয়ন ডিক্লেয়ার করা হয়নি, সেখানে ম্যাক্সিমামই জোটের আলোচনা বা জোটের চাওয়া আসনগুলো আর কি। মানে আলোচনা তো ঠিক না, জোট তো কিছু আসন চেয়েছে যেগুলো বিএনপি কনসিডার করবে, বা যেটা ভাই বললেন যে উইনেবল ক্যান্ডিডেটকে, উইনিং ক্যান্ডিডেটকে, সেটা দেখবে বিএনপি। সো আপাতত সেই 63টা উইথ হোল্ড আছে, আমারটাও অন হোল্ডেই আছে। আর যেটা আপনি বলছেন যে মনোনয়ন না পেয়ে যেই প্রতিবাদটা, এখন দেখুন এখানে আপনি এটাকে নানানভাবেই দেখতে পারেন। এক হচ্ছে যে এত বড় একটা দল প্রতিটি আসনে, মানে কি বলবো, 10 জন পর্যন্ত মনোনয়ন প্রত্যাশী আছে, এরকমও আছে। 3-4 জন তো অন অ্যান অ্যাভারেজ, কিন্তু 10-12 জন প্রত্যাশী এমনও আছে। সো সেখান থেকে একজনকে বাছাই করা ইজ রিয়েলি ভেরি টাফ, রিয়েলি ভেরি টাফ। সো তারপরেও তো এই বাছাইটা করতে হয়। সে কারণেই কিন্তু মনোনয়ন দেওয়ার আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার আমাদের সঙ্গে বসেছেন, আমাদেরকে জানিয়েছেন, আমাদেরকে বলেছেন যে সকলকে তো মনোনয়ন দেওয়া যায় না। 300-র মধ্যে আমি কতজনকে, 300 জনকে দিতে পারবো, এর বেশি তো আমি দিতে পারবো না, কিন্তু দলে অন্য কোনোভাবে তাকে প্রোভাইড করা হবে, এগুলো বলা হয়েছে। তারপরেও যদি রাস্তাঘাটে এভাবে টায়ার জ্বালানো বা আগুন দেয়া, নেতাকর্মীরা আবেগের বশে হয়তো করছে, তবে এটা খুব বেশি দিন এটা লিঙ্গার করবে না। নেতাকর্মীদের আবেগটাও তো আপনি সম্মান করবেন, কারণ দেখুন এই নেতাকর্মীদের জন্যই কিন্তু এক একজন মনোনয়ন প্রত্যাশীদের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে চলে আসে। এত নেতাকর্মীর মধ্যে নেতাকর্মীর ভালোবাসা, নেতাকর্মীদের ত্যাগ, নেতাকর্মীদের শ্রম, নেতাকর্মীদের ঘামেই কিন্তু আমরা এত দূর আসি যে আমরা মনোনয়নটা প্রত্যাশা করতে পারি। সো তাদের তো নিশ্চয়ই মনটা খারাপ হবে, তাই না? সেটাও আমাদের সম্মান করতে হবে। আমি আপনার সাথে, মানে আপনি নামগুলো বলবেন, কিন্তু আমাকে একজন দেখতে দেখতে পাঠিয়েছে নামগুলো বলার জন্য, যেমন রুহুল কবির রিজভী, শামসুজ্জামান দুদু, মোয়াজ্জেম হোসেন আলাল, আসাদুজ্জামান রিপন, হাবিবুন নবী খান সোহেল। 400, 450, 500 মামলা শেখ হাসিনা তার বিরুদ্ধে দিয়েছে। সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি, আফরোজ আব্বাস, নিপুণ রায়, সৈয়দ আশরাফি পাপিয়া, রুমিন ফারহানার কথা লিখছে, সেলিমা রহমান, আসলাম চৌধুরী, স্ট্যান্ডিং কমিটি মেম্বার, হ্যাঁ, নাজিমুদ্দিন আলম, ফজলে আজিম, মামুন হাসানের মতো। এই মানে আপনি এই লিস্ট শেষ করতে পারবেন না। আপনি কি মানে কাকে অভিযোগ করবেন, কোথায় অভিযোগ করবেন? একটা প্রশ্ন থাকে অনেক সময় যে নির্বাচন যখন ঘনিয়ে আসে অনেকে স্বতন্ত্র হিসেবে প্রার্থিতায় চলে আসেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, সেটা আসলে বিএনপি ঠেকাতে পারবে কি? এটা না আজকে মাত্র মনোনয়ন তো না, প্রাথমিক তালিকা বলছেন আমাদের সম্মানিত, সম্ভাব্য তালিকা, প্রাথমিক তালিকা। তো প্রাথমিক তালিকা আবার সেক্রেটারি জেনারেল এটাও বলছেন যেটা মানে অ্যাডও হতে পারে, আবার এখান থেকে চেঞ্জও হতে পারে, আবার নতুন কেউ যুক্তও হতে পারে। আর 63টা আসন তো এখনো ডিক্লেয়ারই হয় নাই। সো এত দ্রুত আসলে কে স্বতন্ত্র দাঁড়াবেন বা কাদের দাঁড়ানোর সম্ভাবনা আছে এটা বলাও কিন্তু খুব ডিফিকাল্ট। আর এর মধ্যে আমি দেখলাম যে নারী প্রার্থী যদি 5% বিএনপি রাজি হয়, যেহেতু শাহেদ আলম ভাই কয়েকজন নারী প্রার্থীর নাম বললেন, 5% যদি 10 জন, তাহলে এখনো 5 জন কিন্তু বাকি আছে। সো এটাও মাথায় রাখতে হবে। সুতরাং এত দ্রুত আমার মনে হয় স্বতন্ত্র নিয়ে বলার, আর বাইরেও যেসব আসনে নির্বাচন কমিশনে দ্বন্দ্ব আছে ওগুলোর ভার্ডিক্ট অপেক্ষা করছে, সেগুলো আমার আসলেও ভার্ডিক্ট অপেক্ষা করছে, আসনটা ভার্ডিক্ট অপেক্ষা করছে। আমি স্টিল বিশ্বাস করি যে শি ইজ কামিং। আমি জানি বাগেরহাট 2-এর একজন ওনার আসনে মানে একেবারে নিশ্চিত প্রার্থী, কিন্তু ওনারটা দ্বন্দ্বের কারণে আটকে আছে। তো এরকম নানান আমার সীমানা নিয়ে এখনো দ্বন্দ্ব। ডক্টর মান্নান, আপনার কাছে আসতে চাই। এতদিন পর্যন্ত আসলে আপনাদের প্রতিদ্বন্দ্বী নিশ্চিত ছিল না, এই এখন পর্যন্ত যে পরিস্থিতি সেখানে আপনাদের অনেক আগে থেকে প্রার্থিতা নির্ধারিত, আপনারা মাঠে আছেন।
এখন কি পরিবেশটা পাল্টাবে এবং আপনাদের আসলে কি মনে হচ্ছে এখন পর্যন্ত যে পরিস্থিতি, আপনারা আসলে কতটুকু শক্ত অবস্থানে আছেন? জি, আপনাকে ধন্যবাদ রুমিন আপা, শাহিদ ভাই, সবাইকে ধন্যবাদ জানাই। আসলে আজকে এই টকশোতে যখন আমাকে ইনভাইট করা হচ্ছিল তখন বললেন যে এটা আপনি সঞ্চালক, তো আমি তখন এটাকে লুফিয়ে নিলাম যে আপনার সাথে আমার একবার ফেস টু ফেস দেখা হওয়া উচিত। কারণ জুলাই গণ অভ্যুত্থানে আপনার যে ভূমিকা আমি দেখেছি, আমিও রাজপথে ছিলাম, তো কোনো একটা জায়গায় একটু দেখা হোক এটার অপেক্ষায় ছিলাম, এই জন্য ভালো লাগছে। শাহেদ ভাই কলম সৈনিক, যিনি দূর থেকে আমাদেরকে অনেক আশা জুগিয়েছেন। আমরা ঢাকার রাজপথেই ছিলাম সবসময় এই 15-16টা বছর। এখান থেকে যে দূর থেকে যারা যারা আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, আশার আলো দেখিয়েছেন, একটা সুন্দর সকাল হবে, তার ভিতরে একজন। আর রুমিন আপার সাথে তো আমার অনেকবার দেখা হয়েছে, আমি প্রত্যাশা করি আপা তার স্থান ফিরে পাক। আর আমি মনে করি ক্লাসে একজন ছাত্র রোল নম্বর 1 এটা সুন্দর না। প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোনো কিছুর মাধ্যম দিয়ে যখন কোনো কিছু অ্যাচিভ করা যায়, সেটার ভিতরে যে টেস্ট এবং সেটার যে শিহরণ বা অনুভবের যে শক্তি, এটা সত্যিই মানে অনেক আনন্দের, এবং এটার ভিতরে একটা আলাদা পাওয়া আছে। মানে খালি মাঠে গোল দেওয়া এটা তো আমলিগ করেছে আর কি, 153টা ডামি। তো আমি মনে করি যে এই নির্বাচনের যে কালো মেঘ, যেটা বিএনপির পক্ষ থেকে অনেক সময় বলা হচ্ছিল যে জামাতকে দোষারোপ করা হচ্ছিল যে জামাত নির্বাচন চায় না, জামাত নির্বাচন মানে লিঙ্গারিং করতে চায়, কিন্তু আমরা দেখতেছিলাম যে বিএনপি মূলত তার প্রার্থিতা ঘোষণা না করেই নির্বাচন থেকে দেশকে আরও দূরে রাখতেছে। তো আমরা এই জন্য আজকে ধন্যবাদ জানাই যে বিএনপি আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থীর তার একটা অংশের তালিকা, মেজরিটি অংশের তালিকা ঘোষণা করেছে। আমার আসন ঢাকা 6, সূত্রাপুরওয়ারি, গ্যান্ডারিয়া, কোতোয়ালি, বংশাল এর আংশিক এরিয়া। এখানে আমরা সবচেয়ে অবহেলিত একটি জনপদ, অথচ সবচেয়ে পুরাতন ঢাকা, এটা সদরঘাট, বুড়িগঙ্গার কোল জুড়ে আমাদের এই অবস্থান। দেখেন, এখানে আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক ভাইকে নমিনেশন দেওয়া হয়েছে। আমি আজকের এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাকে ওয়েলকাম করছি, তার শুভকামনা করছি। আমরা একসাথে সুন্দর করে যেন একটা মডেল নির্বাচনে যে ফাইট করতে হয়, একটা আইডল হই আমরা একসাথে, যে না আমরা নির্বাচনে পরস্পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পার্টি থেকে আমরা কি করব, নির্বাচন করব, কিন্তু সারা দেশ দেখুক যে এখানেও একটা সুন্দর কিছু সৌহার্দ্যপূর্ণ এবং সুন্দর। আমি আজকে একটা পোস্ট দিয়েছি আমার আইডিতে, সেখানে আমি একটা মসজিদে ইঞ্জিনিয়ার ইশরাক গিয়েছিলেন, তা আমি সেখানে মসজিদে বক্তব্য শেষ করার পরে একজন বলল ইশরাক ভাই আসছে, তো আমি বললাম যে তাড়াতাড়ি ভাইকে আসতে দাও। আমি তাকে মসজিদের ভিতরে জড়িয়েছিলাম, বুকে জড়িয়েছিলাম। সেই ছবিটাই আমি আজকে পোস্ট দিয়েছি যে আসুন একসাথে মিলে প্রতিহিংসার রাজনীতির কবর রচনা করি।